আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। বন্ধুরা নমস্কার। দেশ কি বড় ধরনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে? আগামীকালকের পার্লামেন্ট মার্চ কি সেক্ষেত্রে বা সেই লক্ষ্যে প্রথম ধাপ? এর পরে বা এর মধ্য দিয়ে কি দেশে ধাপে ধাপে আন্দোলন শুরু হয়ে যাবে এবং দেশে বিরোধী দলগুলো কি এই আন্দোলনকে কেন্দ্র করে এককাট্টা হয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে? আগামী দিনগুলো কি বিজেপির জন্য সত্যি সত্যি চ্যালেঞ্জিং হতে চলেছে? দেশের বিরোধী দলগুলো প্রায় সবাই যতটুকু জানা গেছে ইতিমধ্যে যে আগামী কালকের পার্লামেন্ট মার্চে তাদের কিছু কিছু করে হলেও কর্মীকে সেখানে যোগদান করাবে। যতটুকু জানা গেছে যে সমাজের বিভিন্ন অংশের মানুষ অনেক বেশি উৎসাহ নিয়ে আগামীকালকের পার্লামেন্ট মার্চে যোগদান করতে চলেছেন এবং যে রকম ভাবে যন্তর মন্তরে গতকালকে সকালবেলায় সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেওয়ার পরে ভিড় বাড়তে শুরু করে এবং গতকালকে সারা রাত একদম খাঁচাখাঁচি ভিড় ছিল যন্তর মন্তর চত্বর। আজকে সকালবেলা থেকে আবার দেখা গেছে নতুন করে নতুন নতুন মানুষ আসছে, কেউ মধ্যপ্রদেশ থেকে আসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে, কেউ মহারাষ্ট্র থেকে, কেউ অন্ধ্রপ্রদেশ থেকে, কেউ তেলেঙ্গানা থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ গুজরাট থেকে, কেউ রাজস্থান থেকে, কেউ উত্তরাখণ্ড থেকে, বিভিন্ন রাজ্য থেকে যেভাবে ইয়াং জেনারেশন বিশেষ করে যাদেরকে জেনজি বলা হয় তারা যোগদান করছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা ধীরে ধীরে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা দিতে শুরু করেছে এবং মানুষ মনে করতে শুরু করেছে যে তার যে মনের মধ্যে জমে থাকা অসন্তোষ সেটা প্রকাশ করার এই প্ল্যাটফর্মটা একটা দারুণ সুযোগ এবং এটাকে কাজে লাগানো দরকার। যার ফলে গতকালকে আমি রাত্রিবেলাতেও দেখছিলাম 12টা-1টার সময়েও অনেক লোক সেখানে প্রবেশ করছে। যখন সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করছেন একজন একজন করে যে আপনি কোত্থেকে এসেছেন, কেউ অন্ধ্রপ্রদেশ থেকে বলছেন, তো কেউ রাজস্থান থেকে বলছেন, এবং তারা বলছেন যে তারা যখন ঘরে বসে টিভিতে দেখলেন যে সোনাম ওয়াংচুককে কিরকম ভাবে অপমানজনক পদ্ধতিতে তুলে নিয়ে গিয়ে আপনার হাসপাতালে ভর্তি করা হয়েছে, তখন তারা আর ঘরে বসে থাকতে পারেননি। তাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় এবং তাদের মনে হয়েছে যে এইটাই সঠিক সময়, এখনই ঘর থেকে বেরিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে যোগ দিতে হবে। বলে তারা সেখানে যোগ দিয়েছেন। যারা আন্না আন্দোলনকে দেখেছিলেন তারা জানেন যে আন্না আন্দোলনের সময়েও এরকম ভাবেই বিভিন্ন রাজ্য থেকে মানুষ দিল্লিতে গিয়ে জড়ো হয়েছিলেন। তো এবার কথা হলো, আমি দেখলাম যে অনেক তরুণ তরুণী বলছেন তারা কর্পোরেটে জব করেন, তারা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করেন, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো কেউ এমবিএ তে ডিগ্রি নিয়ে সেখানে কাজ করছেন, ম্যানেজমেন্টে কাজ করছেন, বিভিন্ন সেকশনে তারা কাজ করছেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি যে এত বড় সংস্থাতে কাজ করেন সেখান থেকে আপনি এখানে এলেন, আপনার পিঠে তো ছাপ্পা পড়ে যাবে এবং এর ফলে তো আপনার চাকরি চলে যেতে পারে, তখন বলছে একটা ইয়াং ছেলে, তার বয়স খুব বেশি হলে 27-28 হবে, সেই ছেলেটা বলছে যে আমার চাকুরি থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আমার দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, আমার যে তরুণ তরুণী যারা ভাই বোনরা রয়েছে তাদের ভবিষ্যৎ। সুতরাং তাদের ভবিষ্যতের স্বার্থে যদি আমাকে চাকুরি থেকে হাত ধুতে হয় তাহলে আমি সেটা করতে পর্যন্ত প্রস্তুত। একটা ছেলেকে দেখলাম, সেই ছেলেটা বলছে সেখানে যে তার বাবা বিজেপির একজন নেতা এবং তাদের কোটি কোটি টাকা রয়েছে। তার বাবা তাকে বলেছে যে তোমার এসব আন্দোলন নিয়ে কেন চিন্তা করার কি আছে, তুমি পড়াশোনা করো, তুই এসে ল নিয়ে পড়ছে, বলছে তো তোমাকে এরপরে প্রয়োজন আমি বিদেশে পাঠিয়ে দেবো, তোমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, তোমার এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। ছেলেটা তখন বলছে যে বাবা তুমি এতগুলো ছেলে মারা গেল, সুইসাইড করলো, সেটা তোমার কাছে কোনো গুরুত্ব রাখে না, তাহলে আমিও তো এখানে থাকার কোনো অর্থ নাই, আমি সেখানে যাচ্ছি। ছেলেটা বলল সেখানে দাঁড়িয়ে, যন্তর মন্তরে দাঁড়িয়ে বলল যে সে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সেখানে চলে এসেছে সব সময়ের জন্য। এবারে হতে পারে কিছুদিনের মধ্যে তার বাবা আবার তাকে ডাকলে পরে বোঝালে পরে সে হয়তো ঘরে ফিরে যাবে এবং ফিরে যাওয়াই উচিত। একটা ছেলে আন্দোলনের জন্য তার মা বাবাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে চলে আসবে, এটা কাঙ্ক্ষিত না, কিন্তু তার আবেগটা বুঝতে হবে,
তার ভেতরে যে অস্থিরতাটা তৈরি হয়েছে সেটা বুঝতে হবে। আর এইটা তৈরি হয়েছে এই কারণে যে গত 12 বছর ধরে কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বারবার বলেছে আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, আন্দোলনের কোনো প্রয়োজন না। কেউ যখনই কোথাও আন্দোলন করতে বসে তখনই তাকে নানান রকম ভাবে অপদস্থ করে, তার বিরুদ্ধে নানান রকম ভাবে নানান রকম দেশদ্রোহী তকমা টকমা দিয়ে তাকে তার বিরুদ্ধে প্রচার করে। ফলে এই যে আন্দোলন করলে পরে যেটা গণতান্ত্রিক অধিকার, যেটা সাংবিধানিক অধিকার, মানুষের মনের ক্ষোভটা একটু একটু করে প্রকাশিত হয়ে যায় এবং সরকারের বিরুদ্ধে কখনোই ক্ষোভ জমাট বাঁধে না বা শাসক দল সম্বন্ধে মানুষের মনের মধ্যে তেমন কোনো ঘৃণা জন্মায় না। সেটাকেই তারা অস্বীকার করতে শুরু করেছিল এবং এবারেও দেখা গেছে এই যে আপনার সোনাম ওয়াংচুক অনশন করছেন এবং তার জায়গায় এখন যন্তর মন্তরে অভিজিৎ দীপকে এবং তার সহযোগীরাও আমরণ অনশনে বসে গেছেন। এদের বিরুদ্ধে নানান রকম ভাবে কুৎসা প্রচার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে নানান রকম কাহিনী বানিয়ে বানিয়ে প্রচার করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করছে সেই কথাগুলো কিন্তু তাদের প্রবক্তারা, তাদের মুখপাত্ররা কিন্তু টিভি চ্যানেলের ডিবেটে বসে কিন্তু বলছেন না, বা তাদের কোনো নেতা সাংবাদিকদের সামনে এসে বলছেন না, অথচ সেই কথাগুলোই তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন। এখন অনেকেই এগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে যদি এই কথাগুলো সত্য হতো তাহলে তাদের প্রবক্তারা কেন বলছেন না, তাদের বড় বড় নেতারা কেন সেই কথাগুলো মিডিয়ার সামনে এসে বলছেন না, তার দায় কেন তারা নিচ্ছেন না, তারা কেন এরকম আড়ালে আবডালে এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে ময়দানে। তো এইগুলোর কারণে ক্ষোভটা আরো বাড়ছে এবং এই ক্ষোভের কারণেই তো এখন ভিড়টা বাড়তে শুরু করেছে। এইটা কি শেষ পর্যন্ত বিরোধী দলগুলোর জন্য একটা বিরাট বড় আপনার হাতিয়ার হতে চলেছে? বিরোধী দলগুলো আপনারা জানেন যে রাহুল গান্ধী বিভিন্ন সময়ে জেনজিদেরকে আহ্বান করেছে পথে নেমে আন্দোলন করার জন্য, বিভিন্ন নেতারা বিভিন্ন সময় তাদেরকে আহ্বান করেছে। রাহুল গান্ধী ভোট চুরি আটকানোর ক্ষেত্রে দেশের তরুণ তরুণীদের সাহায্য চেয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তাদেরকে ময়দানে নামার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন। আরো অনেক নেতাই, বিরোধী নেতারাই বিভিন্ন সময়ে বুঝিয়েছেন যে দেশের মধ্যে বড় ধরনের আন্দোলন হতে পারে এবং সেই আন্দোলন 2029-এর আগে বড় আকার ধারণ করতে পারে। এই অবস্থাতে এখনো যখন যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত মার্চ হতে যাচ্ছে আগামীকাল, সরকার কি সেটাকে হতে দেবে? অনেকেরই ধারণা যে সরকার তার আগে হতে পারে আজকে রাত্রিবেলায় আন্দোলনকে মানে যন্তর মন্তরের অনশন স্থলকে খালি করে দেবে। পুলিশ বিভিন্ন সময়ে গিয়ে সেখানে আন্দোলনকারীদেরকে বলে দিয়েছে যে যন্তর মন্তর খালি করো। এবার খালি করার জন্য শেষ পর্যন্ত কি বল প্রয়োগ করবে, করে কি খালি করে দিয়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে যে ভাই তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও, মানে তারা যাতে ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে আবার যাতে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে না পারে, আন্দোলন করতে না পারে, মার্চ যাতে আগামীকালকে কোনোভাবেই করতে না পারে, তার জন্য কি ব্যাপক কোনো উদ্যোগ সরকার নেবে? এবং এইরকম উদ্যোগ নিলে আন্দোলন কি দমে যাবে? ধরুন আগামীকালকে যদি যে কোনো কারণে মানে প্রশাসনিক কঠোরতার কারণে আগামীকালকে যদি মার্চ না হয়, মানে এই পদযাত্রা বা র্যালি বা আন্দোলন যেটাই বলেন না কেন সেটা যদি আগামীকালকে না হয়, তাহলে কি আন্দোলন একেবারেই মানে হতোদ্যম হয়ে যাবে? আন্দোলনকারীরা মন ভেঙে ঘরে চলে যাবে? না, তারা এর পরে আবার নতুন করে নতুন উদ্যম নিয়ে আবার নতুন কায়দায় নতুন পদ্ধতিতে আবার ব্যাপকভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। রাহুল গান্ধী কিন্তু সোনাম ওয়াংচুককে সমর্থন করেছেন। তিনি কিন্তু তাদের মানে এই যে অনশন করার আন্দোলন এবং আন্দোলনের যে মূল বিষয়গুলো সেগুলোকে কিন্তু সমর্থন করেছেন। এই কথা অলরেডি প্রচারিত হয়ে গেছে। এবার রাহুল গান্ধী যেই মাত্র সোনাম ওয়াংচুকের বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন সেই মাত্র সব জায়গায় উৎসাহ অনেক গুণ বেড়ে গেছে। কারণ আমি তো বলেইছি একাধিক ভিডিওতে যে এই মুহূর্তে রাহুল গান্ধী দেশের মধ্যে অন্যতম মানে ব্যাপক জনপ্রিয় একটা চেহারা। রাহুল গান্ধী যে ডেফিনেটলি ইয়াংদের কাছে একজন আইকন হিসেবে উঠে এসেছেন এবং যেখানেই তিনি যাচ্ছেন ছাত্র কি গুঞ্জ প্রোগ্রাম করছেন সেখানেই কিন্তু ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। এবং এর কারণে রাহুল গান্ধী কি বলছেন, রাহুল গান্ধী যন্তর মন্তরে আসছেন কিনা, রাহুল গান্ধী সমর্থন করছেন কিনা, সোনাম ওয়াংচুক সম্বন্ধে রাহুল গান্ধী কি বলছেন, এই সমস্ত কিছু নিয়ে অনেক দিন ধরে মানুষের মধ্যে আগ্রহ চলে আসছিল।
এবার যখন রাহুল গান্ধী সোনাম ওয়াংচুকের যে মুদ্রা ইস্যু সেটাকে যখন তিনি সমর্থন করে দিলেন, তখন একটা ধারণা তৈরি হয়ে গেছে যে হতে পারে আগামীকালকের আন্দোলনে রাহুল গান্ধী নিজে সামিল হতে পারেন, অথবা তার দলের নেতারা সামিল হতে পারে, অথবা তার দলের নেতা বা তিনি সামিল না হলেও তার দলের কর্মীদেরকে হয়তো দলের পতাকা হাতে না নিয়ে বা জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে সামিল হতে হয়তো কংগ্রেস থেকে নির্দেশ দিতে পারে। এবার যদি কংগ্রেসের কর্মীরা এবং ওদিকে আম আদমি পার্টির কর্মীরা, দুটো দল যাদের দিল্লিতে ভালো সমর্থক ভিত্তি রয়েছে, তারা যদি সেখানে অংশগ্রহণ করে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অল্প অল্প করে যদি ইয়াং জেনারেশন বা বিভিন্ন দলের কর্মীরাও যদি সেখানে জমায়েত হয়, তাহলেই তো আন্দোলন বিরাট আকার ধারণ করতে পারে। এরকমটা কি হবে? আর যদি এরকম কোন আন্দোলন যদি সারা জাগিয়ে ফেলতে পারে, তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মন্ত্রিসভার সদস্য বা তার মন্ত্রিসভার সহযোগী ধর্মেন্দ্র প্রধান, যার পদত্যাগের দাবিতে এত কিছু, এত বিরাট আন্দোলন, এত ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি, তাকে কি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলবেন, বা তাকে কি নিজে থেকেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দেবেন? এই সমস্ত কিছু মানুষের মনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। কিন্তু আলটিমেট কথা হলো যে 2029-এর আগে দেশব্যাপী কি বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিয়েই কি এগোচ্ছে বিরোধী দল, বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং কংগ্রেস যে প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না, এইটা কি তার ভেতরে ভেতরে কোনো বিশেষ পরিকল্পনার কারণে? তার মানে কি রাহুল গান্ধী এর আগে যেমন পদযাত্রা করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন, তেমনি ভাবে আগামী দিনে কি বড় আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনীতির ডায়াগ্রামটাকেই চেঞ্জ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন? সমস্ত কিছু এখন কিন্তু দেশের মানুষের মনের মধ্যে কিন্তু ভীষণ ভাবে ঘুরপাক খাচ্ছে, এবং দেশের একটা বিরাট অংশের মানুষ মনে করছে যে 2029-এর লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সরকারের জন্য যথেষ্ট বিড়ম্বনার কারণ হবে এই সমস্ত আন্দোলনগুলো। এবং রাহুল গান্ধী কিছুদিন আগে বলেছিলেন যে 2026 পার করতে পারবে না মোদী সরকার কেন্দ্রে। তার মানে রাহুল গান্ধীর মনে এরকম কি কোনো আন্দোলনের পরিকল্পনা রয়েছে, বা এইরকম কোনো কিছু কি তিনি বুঝতে পারছেন যে বিজেপির ভেতরে বিদ্রোহই হোক বা অন্য কিছুই হোক, মোদীর সরকার এই বছরটা কমপ্লিট করতে পারবে না? এবং এই যা কিছু ঘটছে সবকিছুর কি একটা কোনো রকম ভাবে সংযোগ রয়েছে? অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে, উত্তর ডেফিনেটলি যার যার মতন করে খোঁজার চেষ্টা করছেন। কিন্তু রাহুল গান্ধী যতক্ষণ পর্যন্ত না খোলামেলা ভাবে সমস্ত কিছু মানুষের কাছে এসে বলছেন, মানে ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে, ততক্ষণ পর্যন্ত বিজেপি কিন্তু ডেফিনেটলি টেনশনের মধ্যে থাকবে। কারণ বিজেপির ভেতরে যে একটা ভয় ঢুকে গেছে সরকারের স্থায়িত্ব নিয়ে, অস্তিত্ব নিয়ে, যদিও বিভিন্ন দল টল এদিক ওদিক করে টোরে অনেক সংখ্যায় পার্থক্য আনা হয়েছে, কিন্তু জনগণ যদি রাস্তায় নামে এবং বিরাট আন্দোলন তৈরি করে, তাহলে তো সমস্ত অঙ্কই হয়তো গোলমেলে হয়ে যাবে। হতে পারে কি এমনটা? মনে হয় কি আপনাদের? কমেন্ট বক্সে কমেন্ট করুন, জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমি অভিষেক করেছে প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টির মার্চ আজকে শুরু হয়ে গিয়েছে, এবং সেখানে কিন্তু অবশ্যই বিভিন্ন ভাবে একদম যেখান থেকে লোকজন আসার কথা, দিল্লিতে যন্তর মন্তরে উপস্থিত হওয়ার কথা, সেগুলোকে সম্পূর্ণ সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, সোমবার দিন আজকে একদম সকাল সকাল যখন মানুষজন অফিস যাবেন, সবাই তো যন্তর মন্তরে প্রোটেস্ট করতে যাবেন তেমন নয়, তো তাদের তো মেট্রোয় করে যেতে হবে, কিন্তু যন্তর মন্তরের চারপাশে যত ধরনের মেট্রো স্টেশন প্রত্যেকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনেরই খবর উঠে আসছে দিল্লি থেকে, এবং এই মুহূর্তে একদম সরাসরি যে জায়গাগুলো ব্লক করে দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানাই। লোক কল্যাণ মার্গ, সেবা তীর্থ, সি সেকশন ইন্টারচার্জ, প্যাটেল চক অ্যান্ড রাজীব চক ইন্টারচার্জ, মেট্রো সার্ভিসেস স্টপড বাই স্টেট, অর্থাৎ সরাসরি মেট্রো সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে যেটা জানানো হচ্ছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে 25,000 লোককে এই যন্তর মন্তরে আসার 3 কিলোমিটার আগে একদম আটকে দেওয়া হয়েছে। একদম সরাসরি
আশুতোষ রানকা, তিনি লিখছেন, উই হ্যাভ জাস্ট বিন টোল্ড দ্যাট দেয়ার আর অ্যাবাউট 25,000 people in 3 kilometer radius of Jantar Mantar, all of whom are trying to reach the protest site. অর্থাৎ তাদেরকে আটকে দেওয়া হয়েছে কোথাও গিয়ে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 25,000, আপনারা বোঝার চেষ্টা করুন যে যন্তর মন্তরের যে রাস্তাটা, সেখানে 20,000 25,000 লোক শুধুমাত্র যদি আসে তাহলেই সম্পূর্ণ রাস্তাটা ভরে যায়, এবং ভরে গিয়ে হচ্ছে আজকে সকাল থেকে যে ছবিগুলো উঠে আসছে, একদম যোগেন্দ্র যাদব যে ছবি শেয়ার করেছেন, তিনি ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত নন কিন্তু অ্যাক্টিভিস্ট হিসেবে সেখানে রয়েছেন। যোগেন্দ্র যাদবের পেজ থেকে আমরা দেখাতে পাচ্ছি যে ছবিগুলো একদম সরাসরি সেখানে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষ, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, আমরা এটা নিয়ে আলাদা স্টোরি করব, কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা, যে একদম জেন জি তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এখানে। কিন্তু কোনো ধরনের বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, কোনো পার্টি স্লোগান দিয়ে মানুষ, তা কিন্তু আজকে বলা যায় না। আজকের জন্য যে মানুষরা এসেছেন তারা জেন জি, তারা একদম সরাসরি কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি 18-19 এই ধরনের বয়স, তার থেকে খুব বেশি হলে 28-29-30, এর বেশি কিন্তু লোকজন সেখানে একদম বিপুল মাত্রায় তাদেরকে দেখা যাচ্ছে না। সুতরাং কোথাও গিয়ে দেশের যুব সমাজ যাদেরকে বলা হয়, তা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছে ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে একদম দেখা যাচ্ছে যে যতজন যুক্ত হয়েছেন, তাহলে আপনারা বলবেন যে আসতেই তো দেওয়া হচ্ছে, তাহলে এত মানুষ যুক্ত হচ্ছেন কি করে? সেই ক্ষেত্রে একদম সরাসরি জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে পর্যন্ত দিল্লির রাস্তায় যন্তর মন্তরে এসে মানুষজন শুয়েছিলেন, এবং অবশ্যই আজকে সকাল থেকে হয়তো পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েছে, রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গতকাল রাত্রিবেলা তো তারা প্রোঅ্যাক্টিভ হয়নি। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গাতেই আটকে দেওয়ার চেষ্টা হলেও বহু পরিমাণ মানুষ এসে যেমন যুক্ত হয়েছেন, ঠিক তেমন ভাবেই বহু পুলিশ মোতায়েন করা হয়েছে, বহু র্যাফ মোতায়েন করা হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে একটা একদম প্রেস বার্তাও দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা জানাচ্ছে যে আজকে 20 তারিখের যে ককরোচ জনতা পার্টি প্রোটেস্টটা, সেটার জন্য কোনো ধরনের কোনো পারমিশন তাদের তরফ থেকে নেওয়া হয়নি, এবং একদম বলা হচ্ছে যে Delhi Police hereby categorically clarifies that no permission has been sought or granted for any such protest. আজকের জন্য কোনো প্রোটেস্টের যে একদম সরাসরি পারমিশন সেটা দিল্লি পুলিশ দেয়নি, সেটা তারা জানাচ্ছে, এবং জানাচ্ছে প্রহিবিটরি অর্ডার আন্ডার সেকশন 163 BNSS, অর্থাৎ যেটা 144 ধারা, সেটা লেখা আছে আর্লিয়েস্ট সেকশন 144, তো সেইটাও কিন্তু এই মুহূর্তে জারি করে দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট সংসদ চলো সেটার জন্য। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সেখানে কিন্তু অবশ্যই 5 জনের বেশি ব্যক্তি একসাথে হলে, আপনারা যেটা জানতেন যে 144 ধারা, সেটাই এখন 163 ধারা, তো 5 জনের বেশি একত্রিত হলেই কিন্তু সেখানে তাদেরকে ডিটেইন করে নিতে পুলিশ পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জানানো হচ্ছে এই পুলিশের দ্বারা, as parliament session is commencing from 20th July, strict security arrangements are also in place to ensure public safety, security and protectness and the protection of vital government installation. Any person violating these prohibitory orders shall be liable for prosecution under section 223 BNS and other applicable prohibitions of the law. অর্থাৎ সরাসরি যদি এটা কেউ ভাঙার চেষ্টা করে, এই যে আইন, এই যে 144 ধারা যেটা এখন বর্তমানে বিএনএস অনুযায়ী 163 ধারা, সেগুলো যদি কেউ ভাঙার চেষ্টা করে, তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু বিএনএস এর 223 নম্বর ধারা অনুযায়ী সরাসরি একদম শাস্তিযোগ্য ভাবে কিন্তু তুলে নেওয়া হবে। সেইটাই কিন্তু এই মুহূর্তে দিল্লি পুলিশের তরফ থেকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের অবস্থাটা, এবং অবশ্যই এই মুহূর্তে অভিজিৎ দীপকে তিনি যেটা জানাচ্ছেন একদম বক্তব্য রেখে, যে আমরা কিন্তু কোথাও গিয়ে জিতেই গিয়েছি, তার কারণ 1 মাস ধরে আন্দোলন, যন্তর মন্তরে কোনো দল এই ভারতবর্ষে স্বাধীন ভারতে কিন্তু করতে পারেনি। 1 মাস ধরে যে আন্দোলনটা আমরা চালালাম, সত্যি আন্না হাজারেও এতদিন কিন্তু আন্দোলনটা করেননি। আমরা হয়তো দেখেছি যে একদম সোনাম ওয়াংচুক এই আন্দোলনের সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছেন, কিন্তু তার আগে থেকে ককরোচ জনতা পার্টি সারা দেশে যখন র্যালিগুলো করলো, 6 জুন তারা প্রথম র্যালি করেছিল, একদম আমরা দেখতে পেয়েছিলাম এই যন্তর মন্তরেই। তারপর সারা দেশে বিভিন্ন রাজ্য জুড়ে, রাজস্থান হতে পারে, বিহার
বিহার হতে পারে, বিভিন্ন জায়গায় এই অভিজিৎ দীপকে সহ ককরোচ জনতা পার্টি ঘুরে ঘুরে র্যালিগুলো করেছিল, সেগুলো আপনাদের দেখিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে 1 মাস ধরে তারা যন্ত্র মন্ত্রে বসে আছে, প্রোটেস্ট দেখাচ্ছে। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু অভিজিৎ দীপকে বলছেন যে আমরা যখন সংসদের উদ্দেশ্যে রওনা দেব তার আগেই অলরেডি আমরা কিন্তু জিতে গিয়েছি। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আরো আপডেট উঠে আসছে, আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা ভিডিও আজকে যা তৈরি করছি আপনারা কাইন্ডলি দেখতে থাকুন, প্রত্যেকটাতে ইনফরমেটিভ আমরা কিছু ইনস্ট্রুমেন্টস দিতেই থাকছি। এবং অবশ্যই অভিজিৎ দীপকের বক্তব্য কি সেটা আপনারা শুনুন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। जो कोई नहीं कर पाया वो हम लोगों ने करके दिखाया। आखिरी बार कब इस देश में इतना बड़ा प्रोटेस्ट हुआ था? कभी नहीं, कभी नहीं। आजादी के समय जीत है, ये हमारी पहली जीत है बिल्कुल। कि हम यहाँ पर 1 महीना बैठे और आज हमारा मार्च होने जाने वाला है। और कल तक जो लोग कह रहे थे कि परमिशन नहीं होगी, परमिशन नहीं होगी, वो आज मिलने बुला रहे और कह रहे बताइए कहाँ से जाओगे। हमारे साथ इस देश का संविधान है, बिल्कुल। हमारे साथ डॉक्टर बाबा साहब अम्बेडकर है, हमारे साथ हमें अपनी आवाज रखने से कोई नहीं रोक सकता, क्योंकि हम संविधान के रास्ते पर चलेंगे। ये संविधान हमें हक देता है अन्याय के खिलाफ। धर्मेंद्र इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। इस्तीफा तुमको देना होगा, देना होगा, देना होगा, धरना होगा, करना होगा। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। इस्तीफा दो, इस्तीफा दो। और जो नरेंद्र मोदी ने सोना मांगचू को यहाँ पर किडनैप करके उठाने के आदेश दिए, घसीट कर लेकर जाने के आदेश दिए, मोदी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, मोदी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, मोदी तेरी तानाशाही। नहीं चलेगी, नहीं चलेगी।